এখন চারি এখন বোঝা যায় এখন এখান থেকে পড়ে আছি এখন এটা হলো এখানকার জর্জ এভারেস্ট পয়েন্ট। তো জর্জ এভারেস্ট পয়েন্টের এখান থেকেই স্কুটি রেখে তারপর আমাকে যেতে হবে, যেটা যে পার্কে ছিলাম এতক্ষণ গার্ডেন পার্ক সেখান থেকেই এসছি। এসে এখানে এটা একটা ভিউ পয়েন্ট জর্জ এভারেস্ট, যেখানে উপরে ভালো ভিউ দেখা যাবে, কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে 1.5 কিলোমিটার উঠতে হবে। উপরে মিউজিয়াম এইসব কিছু আছে, কিন্তু ভিউকে নিয়ে ওঠাটাই সেটাই মুশকিল। সেটাই ভাবছি কী করবো এখন। এই গাড়িটা করে আমরা জর্জ এভারেস্ট পয়েন্টে যাব, এটার জন্য আরও 100 টাকা করে লাগবে। দুটো গাড়ি যাচ্ছে, এখানে একটা, বাইরে বেশ বসার জায়গা আছে, টয়োটো একটা গাড়ি। এই গাড়িগুলো করে আমরা এখন যাব। আর সামনে এই দোকানগুলো আছে। টিকিট হচ্ছে পার হেড 200 টাকা করে, আর গাড়িটার জন্য আরও লাগবে 100 টাকা করে। তো জর্জ এভারেস্ট পয়েন্টের জন্য এখানে বাইক পার্কিংয়ের জন্য লাগলো 50 টাকা করে। যদি ওদের পাশেই রাখা হতো তাহলে লাগতো 100 টাকা করে। আর টিকিট হচ্ছে পার হেড 200 টাকা করে। গাড়ির জন্য যেহেতু 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে উঠতে হবে, বাচ্চা নিয়ে তো সম্ভব নয় সেটা কখনো। এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে যেতে গেলে আরও 100 টাকা করে পার হেড লাগবে। এখন তিনজনে মিলে চেপে গেছি। পিহুকে পরিয়েছি, দুটো টুপি পরা দেবে কারণ প্রচণ্ড ঠান্ডা আছে, কারণ হাতগুলো পর্যন্ত ঠান্ডা লাগছে, তাই গ্লাভসও পরে দিয়েছি। আর তিনজনে মিলে এখন এই গাড়িতে বসে তারপর যা হবে উপরে দেখা যাক কী কী আছে। যাই হোক, ঘুরতে এসেছি তখন তো একটু পেমেন্ট করতেই হবে। তো আলটিমেট গাড়ি ছেড়ে দিয়েছে, আর গাড়িতে করেই যাচ্ছি। আর যেহেতু বাইরেই বসলাম, কারণ বাইরের থেকে বেশ ভালো চারদিকটা দেখা যাবে, কিন্তু যেহেতু একটু সন্ধ্যা নেমে গেছে তাই ঠান্ডাটা বেশ ভালোই আছে। আলটিমেট গাড়ি করে এখানে চলে এসেছি, যে জর্জ এভারেস্ট ভিউ পয়েন্ট আছে। এখানে বেশ এখনও রোদ আছে, আর এখানে হেলিকপ্টার রাইডের জন্য একটা পয়েন্ট আছে। আর এখানে আসতেই দেখছি চারিদিকে মেঘ, এখন ঘড়িতে বাজছে 4:30টার মতো, আর মেঘ পুরো চারিদিকে আসা যাওয়া করছে। পয়েন্টটা সত্যিই খুব ভালো। এরকম আমি মিরিক যখন গেছিলাম, মিরিকেও এরকম একটা সুন্দর পয়েন্ট ছিল। বেশ সুন্দর লাগছে এই পয়েন্টটা। যদি ঠান্ডা হাওয়া তো আছেই, এখানে ঠান্ডা হাওয়া বইছে। হ্যাঁ, পিহু তো এখন নিজেই এদিক ওদিক ঘুরতে শুরু করে দিয়েছে। চারিদিকটা এত সুন্দর লাগছে, এই মেঘগুলো, এগুলো এই সামনে যে ধোঁয়াশা, এগুলো কুয়াশা বা কিছু না, এগুলো সব মেঘগুলো আমাদেরকে সব কেটে কেটে যাচ্ছে। সত্যি এই পয়েন্টটা মিস করে যেতাম যদি না আসতাম। বেশ ভালো লাগছে। পুরো চারিদিকে মেঘ, যেগুলো ওই গাছগুলো ঢাকা পড়ে যাচ্ছে, সব মেঘের জন্য ঢাকা পড়ে যাচ্ছে। এই মাত্র এই জায়গাটায় মেঘে ঢাকা পুরো ছিল, এখন আবার রোদে চারিদিকটা স্পষ্ট হয়ে গেল। হঠাৎ করে মেঘ আসছে, চারিদিকে ঢাকা, আর হঠাৎ করে আবার পরিষ্কার। তো এতক্ষণ উপরে ছিলাম, কিন্তু মেঘে পুরো ঢাকা ছিল, উপরটাতে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের উপরটা। এখন মেঘ সরে যেতেই ওই জায়গাটা দেখা যাচ্ছে। আর ওই সবচেয়ে উপরে হচ্ছে পিক পয়েন্ট, যেটা ওইখান থেকে 1 কিলোমিটার আরও উঠতে হবে, কিন্তু পিউকে নিয়ে হয়তো পারবো না অতটা। চারিদিকে এগুলো সব মেঘ, আমাদের তলে সব মেঘে একদম পুরোটা ঢাকা।
এই যে পয়েন্টটার থেকে দূরে যা দেখা যাচ্ছে সব কিন্তু মেঘ, নিচে কিন্তু পাহাড় আছে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। আর সূর্যটা যেহেতু এখন পশ্চিম আকাশে আছে, অস্ত যাবে এবার, তাই আরও সুন্দর লাগছে ভিউটা, দেখেই বোঝা যাচ্ছে আমরা মেঘের ওপর একদম। এখন এদিকে যাচ্ছি, এইখান থেকে ভিউটা দেখবো। এখান থেকেও অসম্ভব সুন্দর দেখতে লাগবে, মানে চারিদিকে তো মেঘে ঢাকা, আমরা একদম উপরে আর তার নিচে সব মেঘ। আর ওইদিকে উপরে হচ্ছে ভিউ পয়েন্ট সবচেয়ে উপরে, কিন্তু সেটা যেতে পারবো কিনা দেখা যাক। এখানে মেঘগুলোর ভিউ যেটা দেখা যাচ্ছে সেটা মানে কথায় বর্ণনা করা যাবে না, যেটা একমাত্র দেখলে বোঝা যায়। এই জন্যে হয়তো মুসৌরি এত পপুলার। এখানে যেভাবে পুরো মেঘে ঢাকা, আর এটা হচ্ছে পাহাড়। এই পাহাড়টাই কিছুক্ষণ আগে পুরো ইনভিজিবল ছিল। এখন আমি যাচ্ছি এই এভারেস্ট যে পিক পয়েন্ট তার উপরে, আর একা যাচ্ছি ভিউকে আর দ্বীপকে রেখে, কারণ রাস্তাটা ভালো নয়, আর অনেকটা 1 কিলোমিটার উঠতে হবে। এখন যেহেতু সূর্য অস্ত যাচ্ছে তাই তো নাজারা এখন তো দেখতে আরও সুন্দর লাগছে। নিচের দিকে মেঘ পুরো, এখান থেকে রাস্তাটা একটু খারাপ, আগে বেশ সিঁড়ি ছিল, এই উপরে গিয়ে ওই উপরে যেতে হবে। আর উপরে চাঁদ দেখা যাচ্ছে, আর এদিকে দেখা যাচ্ছে সূর্য। এক সত্যি এক অসাধারণ ছবি। কিছুটা আসার পর এরকম ভিউ আসছে, যেটা সত্যি একদম অন্ধকার যেহেতু হয়ে যাচ্ছে তাই। আর ওই দূরে সাদা যে বিল্ডিং দেখা যাচ্ছে ওইখানে ছিলাম, সেখান থেকে উঠে এসে এদিকে উঠে আর একটুই আছে উপরে, আর একটু উপরে যাবো। মাঝখানে রাস্তাটা একটু খারাপ ছিল। এটা একটা বেশ ভালো নেচার পয়েন্ট, বেশ ভালো বসার জায়গা। চলে এসেছি আমি একদম যে পিক পয়েন্ট সেখানে। আর এটা তো সত্যি অসাধারণ জায়গাটা। এখানে বড় জায়গা আছে বসার, সবাই বসে আছে। আর একটু উপরে আছে, দেখি আর একটু উঠি। চারিদিকে তো শুধু আমরা তো মেঘের ওপরে, সব নিচে মেঘ আর আমরা উপরে। যদি একটু তাড়াতাড়ি আসা হতো তাহলে রোদে বোঝা যেত ভালো করে যে নিচে সব যেগুলো দেখা যাচ্ছে সব মেঘ, আর আমরা হচ্ছে উপরে আছি পাহাড়ের উপরে। কিন্তু এখন যেহেতু রোদটা চলে গেছে তাই অতটা বোঝা যাচ্ছে না, সব পাহাড়গুলো রোদের নিচে আছে। চারদিকটা একটু দেখি দিই ঘুরিয়ে। আর আমরা সবচেয়ে টপ পয়েন্টে আছি এখন, আর কোনো দিকে কিছু পয়েন্ট নেই। আর সূর্য ঠিক অস্তে যাচ্ছে, ওপরে আছে চাঁদ আর এদিকে হচ্ছে সূর্য। সূর্য একদম ঠিক আস্তে আস্তে অস্তে যাচ্ছে, আর এইগুলো হচ্ছে সব মেঘ নিচে। পুরো একটা ঠান্ডা বাতাস বইছে, একটা না বলার মতো একটা এক্সপিরিয়েন্স। এটা উপরে সত্যি না এলে এভারেস্টের, এই জর্জ এভারেস্টের উপরে তা কিছুতেই বোঝা যাবে না কতটা সুন্দর লাগছে। এতই সুন্দর দেখাচ্ছে যে যতবারই ভিডিও নিচ্ছি মনে হচ্ছে ভিডিওটা ঠিক হচ্ছে না। এতগুলো ভিডিও নিয়েছি সত্যি। আর উপরে চাঁদ,
তাড়াতাড়ি ছুটে ছুটে নেমে এলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, উপরে চাঁদ উঠে গেছে। আর পিহু আর দেখছি দ্বীপ এখনও এখানে আছে। এবার যাই তাড়াতাড়ি বেরোতে হবে, আবার গাড়ি নিয়ে যেতে হয়। আর কিছু সুন্দর করে লাইট দিয়ে চারিদিকটা সাজিয়ে দিয়েছে, যেটা তখন হ্যাঁ একটা মিউজিয়াম এই জর্জ এভারেস্টের উপরে। এটাতে ঢুকতে গেলে 100 টাকা করে আরও টিকিট লাগে, কিন্তু আমরা আর করলাম না, কারণ বাকি সাইট সিন করতে করতে অনেক দেরি হলো। হ্যাঁ বাবাই, এই হলো সেই মিউজিয়াম, যে মিউজিয়ামে টিকিট লাগে 100 টাকা, তারপর যেতে হয় এয়ার সাফারি। এই উপরেই হেলিকপ্টার একটা রাখা আছে, সেটাই করে এয়ার সাফারি হয়। আর এটা খুব সুন্দর লাগছে এখন চারিদিকটা। এই হিমালয়ান এখানে এয়ার সাফারি যেটা আছে সেটা 10 থেকে 12 মিনিটের, এবং সেটার টাকা নেবে 10,000-এর মতো। দেরাদুন নেই, ঋষিকেশও আছে এরকম রাইড। দূরে ওখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, এটাতেই সাওয়ারি করা হয়। এই পুরো পাহাড়ের চারদিকে ঘোরাবে, 10 থেকে 12 মিনিট, তার জন্য নেবে 10,000 টাকা মতো। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আমরাও চলবো। ওইদিকে চাঁদ উঠে গেছে, তারাও দেখা যাচ্ছে। আর পুরো চারিদিকে গোধূলি রামধনুর রং। এটা হচ্ছে সামনের যেখানে আমরা ছিলাম এতক্ষণ, সেটা। চারিদিকটা একটা অস্বাভাবিক সুন্দর লাগছে। যেহেতু অন্ধকার হয়ে গেছে, তাই গাড়িতে করেই নামবো। টাকা লাগুক 100 করে, 200 লাগবে। ভেবেছিলাম হেঁটেই যাব এখন, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই গাড়িতে যেতে হবে। এই গাড়ি করেই আমরা এবারে নিচে যাবো। আমরা দেখি ভিতরে বসতে পারি বা বাইরেও। তো আমাদের জঙ্গল সাফারি যেরকম হয়, এটা আমাদের ছিল এভারেস্ট সাফারি। এভারেস্ট মানে জর্জ এভারেস্ট সাফারি। তো এখানে পিছনে ছিল এটা মিউজিয়াম, আর এদিকে উপরে ছিল উপরে ভিউ পয়েন্টটা। আর এখানে পিউ আর দ্বীপ বসেছে, আর আমরা ইচ্ছে করে বাইরে বসি, যদিও শিশির পড়ছে, ঠান্ডা আছে। বাইরে বসে মজাটা আলাদা, এই গাড়ি, তার জন্যে বাইরে বসেছি গাড়ি। হ্যাঁ, এখন পুরো অন্ধকার এখানটা, যেখানে 1 কিলোমিটার উপরে উঠতে হয়েছিল উপরে সেই রাস্তাটা। আর এই অন্ধকারের জন্যই আর তাড়াতাড়ির জন্যই আমরা মেনলি চলে এসেছি এই গাড়িতে করেই, কারণ পিউকে নিয়ে বেশি অসুবিধা। চারিদিকটা দেখলেই বোঝা যাচ্ছে ঘন অন্ধকার, চারিদিক পাহাড়ের নিচের দিকে আমরা নামছি। সবাই যদি হেঁটে হেঁটেই নামছে, পিউ না থাকলে আমাদেরও হতো সেটা, কিন্তু এখন তো সম্ভব না। জর্জ এভারেস্ট পয়েন্ট থেকে ফেরার পথেই লাইব্রেরি চকে আমরা এখন দাঁড়িয়েছি। এখানে গাড়িটা একটা জায়গায় পার্কিং করে চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম, কারণ লাইব্রেরি চক আমাদের যে মল রোড আছে সেখান থেকে একটু দূরেই, তাই স্কুটি করে আসতে হয়। এই জায়গাটাও বেশ লোকজনের ভিড়ে খুবই জাঁকজমক লাগছে, আর অনেক কিছুর দোকানও আছে, খাবার দাবার দোকানের সাথে সাথে। পাশেই একটা গুরুদুয়ারাও আছে, সেখানে আর গেলাম না, বেশি টাইম হাতে নেই। এরপর আমরা চলে যাব মল রোডের দিকে। পিহুকে একটা ট্রলারে চাপিয়েছি, এটা পার ঘন্টা 100 টাকা করে নেবে বললো। পাহাড়ি রাস্তা যেহেতু, তাই কোলে করে নিয়ে পিহুকে হাঁটা খুবই মুশকিল হচ্ছিল। তার সাথে ও যা দুষ্টুমি করছিল, তাতে কোনো কিছু দোকানে কিছু কিনতেও দিচ্ছিল না। তার জন্য এই ট্রলারে চাপিয়ে ওরও বেশ ভালো লাগছে, বেশ সুন্দর বসে বসে ঘুরতে পারছে, আর আমাদেরও অনেকটা কষ্ট লাঘব হয়েছে। এই ট্রলারগুলো মল রোডে চারিদিকেই অ্যাভেলেবেল থাকে, তাছাড়া হোটেলে কথা বললে ওরাও নাম্বার দিয়ে দেয়। যেমন সকালে যে স্কুটিটা নিয়েছিলাম, সেটার জন্য হোটেল থেকে নাম্বার দিয়ে দিয়েছিল। সন্ধেবেলায় তো মল রোডে লোকজনের ভিড়ে ঠাসাঠাসি, আর এখানে বিভিন্ন রকমের দোকানও আছে। আমরাও কিছু কিছু কেনাকাটার কথা ভাবছি, যেগুলো শীতের বস্ত্র হয়। দ্বীপ অনেকক্ষণ নিয়েছিল পিহুকে, এরপর আমি আবার পিহুকে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু পাহাড়ি রাস্তা, ট্রলারে থাকলেও বেশ ভারী লাগছে, অনেকটাই কষ্টও হচ্ছে। তাই মাঝে মাঝে আমি একবার, দ্বীপ একবার, এইভাবেই পিহুকে নিয়ে আমরা হাঁটছি। আর বললো এই ট্রলারটা আমাদের যে হোটেল আছে সেখান থেকেই নিয়ে নেবে, তাই ফোন করে দিতে হবে।
এখন ঘড়িতে বাজছে রাত 10টা, আর আমরা আমাদের হোটেলের পাশেই এক পাঞ্জাবি হোটেল ছিল, বেশ বাইরের থেকে হোটেলটা খুব বড় লাগছিল, তাই আমরা এখানে এলাম রাতের ডিনারটা করার জন্য। সামনেই একটা গান হচ্ছিল, আর এই 4-5টা লাইটে খুব সুন্দর লাগছে এই রেস্টুরেন্টটা। এখানে এমনিতেই সব জিনিসের খাবার দাবারের দাম অনেক বেশি। আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় যে জিনিসপত্রের দাম হয়, খাবার দাবার, বিরিয়ানি, সব কিছুর দামই এখানে অনেক বেশি। আমরা আলটিমেট এখানে একটা বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, হাততালি। কিন্তু বিরিয়ানির টেস্টটা একদমই ভালো করেনি, প্রচণ্ড ঝাল ছিল, আর আমরা তো অতটা ঝাল খাইও না। আমরা অবাক হয়ে গেছিলাম যে এত বড় রেস্টুরেন্টেও এরকম কেন, যদিও পরে বুঝতে পারলাম পাঞ্জাবি হোটেল যেহেতু, তাই হয়তো এখানে ঝাল মানে তিখাটা একটু বেশি দিয়েছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।